আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায়, এগিয়ে দেয়। সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম, তার ইন্টারভিউ আমরা প্রথম পর্ব এর আগে প্রকাশ করেছি, আজ দ্বিতীয় পর্ব। এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ডানপন্থী সরকার সমস্ত রাজ্যে প্রায় আছে, দু একটা রাজ্য বাদ দিলে বামপন্থী সরকার কেরলে এরকম আছেন। তো আমি যেটা বলতে চাই, যদি পশ্চিমবাংলায় আপনারা এই মুহূর্তে সরকারে থাকতেন, আপনার কি মনে হয়, অনেকে কিন্তু বলা বলি করছেন যদি বামফ্রন্ট ক্ষমতায় থাকতো তাহলে হয়তো সে পার্টি কর্মী, গ্রাম কমিটি, স্থানীয় ব্রাঞ্চে বসে এমনভাবে এটাকে ট্যাকেল করা হতো, এমনভাবে জনসাধারণকে অ্যাওয়ার্ড করা হতো, প্রয়োজনে ছোট ছোট স্ট্রিট কর্নার করে মানুষকে এত সাথে নিয়ে করা হতো, হয়তো এটা আর সহজে মোকাবেলা করা যেত, যেটা আজকে শুধু প্রশাসনিক আমলা স্তরে মানুষদেরকে নিয়ে করতে গিয়ে পার্টি কর্মীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের মাঠে যাচ্ছেন, নামছেন, প্রচার করছেন, প্রচার নিচ্ছেন এবং অবশ্যই মানুষের উপকারও লাগছেন। তো কোথায় কি একটা পার্টি পরিচালিত সরকার থাকলে সুবিধা হতো? যদিও আপনি সেই দলের, হয়তো সেরকমই বলবেন, কিন্তু ব্যাখ্যাটা কি দেবেন? আমি বেরিয়ে কথা বলবো না, তোমার কিন্তু যেটা প্রশ্ন তুমি তুলেছে এটাই যথার্থ, এটা বুঝে না, ইউনিভার্সাল কথা। গোটা বিশ্বে সেখানে সেখানে করোনার বিরুদ্ধে ফাইটটা সফল হয়েছে এবং মানুষের দুর্দশা কম হয়েছে, যেখানে মানুষকে সচেতন ভাবে, বিজ্ঞান নির্ভর ভাবে, সংগঠিত ভাবে সাথে নিয়ে সবাইকে একসঙ্গে লড়াই করা হয়েছে। কারণ করোনা ভাইরাস গোটা মানবতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। সুতরাং এখানে যারা ভাগ করবেন, হিন্দু মুসলমান, এই যে প্লেন করাই যা হচ্ছে, বা যেটা আমরা জামাত দেখে রিপাবলিক জামাত প্রচার দেখলাম, যেভাবে অমুকের একটা সবজি কিনবেন না, অমুকের বাজার অবস্থা দেবেন না, অমুকের সঙ্গে ঘৃণা করবেন, এটা হলে কখনো এই লড়াইটা হয় না। আর এই জন্যই বামপন্থার কথা আসে। তাহলে বামপন্থা সবসময় যখন মানবতার কথা বলে তখন ভাষা, ধর্ম, পোশাক, খাদ্য আর ঐক্যের কথা বলে। এই বিজ্ঞান নির্ভরতা প্রথম থেকে আমরা কি দেখলাম, কখনো হোমিওপ্যাথি ওষুধের কথা বললো আয়ুষ, কখনো বললো আয়ুর্বেদিক ওষুধের কথা, কখনো বললো হলুদ খান, কখনো বলছে গোবর খান, গোবরে স্নান করুন, তারপরে গোমূত্র পান করুন। এই প্রথম দেখতে পাওয়া যখন পিপি দরকার, যখন কিট তৈরি করার দরকার, যখন মাস্ক তৈরি করার দরকার, যখন স্যানিটাইজার তৈরি করার দরকার, যখন মানুষকে ভাইরাসটা কি তাকে প্রতিহত করার জন্য তার লাইফস্টাইল কি চেঞ্জ করতে হবে সেটা যখন বলার দরকার, তার বদলে কেউ বললো ভেজিটেরিয়ান খান, নন ভেজিটেরিয়ান খাবেন না, হিন্দু মুসলমান করুন। একটু সময়টা নষ্ট হলো, এনার্জি নষ্ট হলো, কিন্তু করোনা ভাইরাস যাওয়ার বদলে আমরা ভিনার ভাইরাস ছড়ালাম। এটা হচ্ছে দুর্ভাগ্য। এটা বামপন্থা দক্ষিণপন্থা আমাদের একটা থাকছে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের রাজ্যে, যে কোনো রাজ্যে, কেরালা একটা উদাহরণ ছিল, গুজরাট পারল না, কেরালা পারলো কি করে? 100 দিন আগে কেরালার প্রথম করোনা ধরা পড়লো, তখন আমাদের সরকার দিল্লি নামাজ কাম করছে। আর মমতা যেরকম বলেন সেরকম কিছু না, ফালতু কথা বলাচ্ছে, যেমন বলেছেন মাও পাও নেই, সেরকম তার ম্যান্ডেট বন্যা বলেছিলেন, এরকম করোনাকে এরকম দিয়ে দিল, একে ওটাকে ছিঁড়ে শুরু করে দিল। প্রথমে চীনে ভাইরাস, তারপরে মুসলমান ভাইরাস, এবার প্রচার করতে আরম্ভ করলো। তাহলে কেরলে কি হলো? এই ধরনের লড়াইটা নিচু পড়াটাকে করতে হয়। কারণ একেবারে গ্রামের মানুষ, শহরের মানুষ, বস্তির মানুষ, রাস্তায় মানুষ যাচ্ছে, যে ট্রেনে যাচ্ছে, সেই যে আপনি যারা পথে হাঁটছে, যে অসংগঠিত শ্রমিক, তাদেরকে সঙ্গে রাখতে হবে। রোগটা নিয়ে এসেছিল পাসপোর্ট হোল্ডাররা, কিন্তু যুক্ত হচ্ছে যারা রেশন কারণে, যেটা আধার কারণে, সে অংশের মানুষের জন্য। তাহলে তাদেরকে সচেতন করতে হয়, তাদেরকে সঙ্গে নিতে হবে, ইয়াদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। তার বদলে মোদী সরকার হোক বা মমতা সরকার হোক বা যোগী সরকার হোক, তারা পুলিশকে দিয়ে মনে করলেন যে লকডাউন করে হবে, মানবাধিকার হরণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ভাগ করে তেমনি ভয় দেখিয়ে হয় না। এই জন্য পঞ্চায়েত, পুরসভা, যে দলেরই হোক, জেলা পরিষদ, কর্পোরেশন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান, মানবতাবাদী মানুষ, সংগঠন, তাদের সবাইকে নিয়ে একদমই ঢাকাতে হতো। মোদী মনে করলেন এই সময় তার ইমেজটা বাড়াতে হবে, আর মমতা মনে করলেন এই সময় তার ইমেজটা বাড়াতে হবে। সুতরাং বিজ্ঞাপন হবে, গান হবে, চক কাটবেন, লক্ষণ লেখা বলবেন, থালি বাজানো হবে, ফুল চেটানো হবে, এগুলোকে পিআর জব বলে। প্রশান্ত কিশোর বলে দেয় বিজ্ঞাপন কি দিয়ে করতে বলতে হবে, তার ভিডিও মেসেজ সব জায়গায় বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়ে শোনানো হচ্ছে, ভ্যান লাগিয়ে শোনানো হচ্ছে। কারণ মানুষের দরকার রেশন, মানুষের দরকার মাস্ক, তাহলে বটম আপ বলে। যেমন মমতা ব্যানার্জি বললেনও যে সবাই মাস্ক করুন, তাহলে সঙ্গে সঙ্গে একজন বামপন্থী সরকারকে এটা দেখতে হয় যে মাস্কটা আসবে থেকে। তাহলে তার আগে মাস্ক সেলাইয়ের অভিযান হয়, তার আগে মানুষকে দেখতে পাচ্ছে বিজ্ঞান মঞ্চের কর্মীরা, ছাত্রযুব কর্মীরা, তারা পাড়ায় পাড়ায় গিয়ে কেমন করে মাস্ক করবেন, মাস্কটা ব্যবহার কি করে, ব্যবহার করলে সেটা ডিসপোজ হবে কি করে, এবং মাস্কটা তৈরি করার জন্য একটা বয়স্ক লোকজন, পেনশন হোল্ডার, বাড়ির ঘরে সেলাই মেশিন আছে, সবাই মিলে। তাহলে এই যে গণ উদ্যোগ তৈরি করতে হয়, এটা চীন দেখালো, এটা ভিয়েতনাম দেখালো, এটা ছোট
খেলা দেখালো। গণ উদ্যোগ গতিবেগে এরকম একটা যেটা মারণ রোগ তাকে প্রতিহত করা যায় না। এখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কনফারেন্সিং করুন, যতই রাস্তায় নামুন, যতই গান করুন, যতই সুর দিন, তাতে লাভ হবে না, হয়নি। আর সত্য টেস্ট করাতে হবে, আমরা বলছিলাম টেস্টের সংখ্যা গোপন করা যাবে না, টেস্ট সংখ্যা করাতে হবে। যত টেস্ট করবে তত রোগ ধরা পড়বে, তত বেশি তাকে প্রতিরোধ করতে সাহায্য করবে। টেস্ট না করলে ডাক্তার নার্স বা সবাই ইনভলভ হয়ে গেল। তাহলে এই যে গণসচেতনতা তৈরি করতে হবে, যারা কাজ মানি নেবে তাকে গণসচেতনতা তৈরি করবে না, যারা রেশনের চাল তৈরি করবে তারা তো ঠিক মতো রেশন বিনিয়োগ কি দেখবে না। এই জন্যই বামপন্থা লাগে, এটা সিপিএম বলে কথা না, যে মানুষের কি দৃষ্টিভঙ্গিতে দেখবেন। মানুষকে জোর করে ঘরে দিলে করোনাও প্রতিরোধ হবে না, চাঙ্গাও প্রতিরোধ হবে না। মানুষকে সচেতন ভাবে অংশীদার করলে তবে এটা প্রতিরোধ করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে যে অর্থনৈতিক সংকট গোটা পৃথিবী জুড়ে একটা শুরু হয়েছে, তো এটা কি আপনার কি সেই আপনার পুঁজিবাদের নিজস্ব সংকট, মুমূর্ষ পুঁজিবাদ এরকম থেকে চলে যাচ্ছে? পুঁজিবাদী সংকট 2008 থেকে শুরু হয়েছে, কিন্তু তারা কায়দা করে। যখন আমেরিকার মেলডাউন তাকে স্টিমুলাস প্যাকেজ করে, যখন ব্যাংক ফেল করছিল, যখন আর্থিক প্রতিষ্ঠান ফেল করছিল, আমরা সেই মডেলই নিয়েছি। সুতরাং পুঁজিবাদের যে কনকালচার রুট সেটা সামনে চলে আসছে। আর করোনা ভাইরাসের চোখ যে দেখিয়ে দিচ্ছে আসলে পুঁজিবাদী যে ভাইরাসটা আছে এটা তার সংকট। করোনা ভাইরাসের মোকাবিলা নয় আমরা করে নেবো, মাস্ক পরে হোক, মুখ থেকে হোক, ঘরে ঢুকে হোক। কিন্তু পুঁজিবাদী যে ভাইরাস আছে যেখানে মুনাফার জন্য ব্যবস্থা করে ফেলা হয়েছে, এখানে শ্রমের মূল্য নেই, এখানে শ্রমিকের মূল্য নেই, এখানে যে সম্পদ তৈরি হচ্ছে তাতে মানুষের অংশীদারিত্ব নেই, এখানে দেশের হোক, রাষ্ট্রের হোক, সমাজের হোক, পৃথিবীর হোক, যে সম্পদ তৈরি করলে যারা, তার যদি অধিকার না থাকে, যে ঘর তৈরি করছে, ঘর রং করছে, ঘর সাজাচ্ছে, ঘর পরিষ্কার করছে, তার যদি নিজের ঘর না থাকে, তাকে আমি যদি বলি স্টে হোম, সে কোথায় থাকবে? যে চাষ করছে, যে ফসল উৎপন্ন করছে, তার যদি নিজের বাড়িতে অন্ন না থাকে, তাহলে সেই ব্যবস্থা, সেই সমাজ কখনো চলতে পারে না। আমাদের দেশে যত সম্পদ আছে সেটা 10% লোকের কাছে 12 আনা সম্পদ, বাকি 90% লোকের কাছে 4 আনা সম্পদ। সেখানে অনেকটা ভাগ আছে। তাহলে 40% লোক এখন তার দিন আনি দিন খায় অবস্থা ছিল, দিন যখন আনছে না, দিন তাহলে খাচ্ছে না দিনে, তাহলে তার কাছে অন্য করে পৌঁছবে। এটা কখনো প্রতিরোধ দেখবে না, কারণ এটা প্রতিরোধ বাজার দেখবে। এখন যখন বাজার বন্ধ আছে তখন তার কোনো ছাড় দিতে পারছে না লোকে। তাহলে বাজার অর্থনীতি সব ঠিক করে যারা বলেছিল, তাহলে এটা চোখামুখি বেশি হলো। রেশনিং ব্যবস্থা না থাকলে, গণবন্টন ব্যবস্থা না থাকলে এতদিনে অনাহারে কঙ্কালসার মানুষের রাস্তায় সব দেখতে পেতে। সেলিমবাবু, আর একটা প্রশ্ন উঠে আসছে, এবং অবশ্যই যারা একটু চর্চা করেন তারা বলা বলিও করছেন। বর্তমান সরকার যেটা সেন্ট্রালে আছে, যে সরকার, তারা যেভাবে ব্যাংকের ঋণ মুকুব করে দিচ্ছে বড় বড় ধনীদের জন্য, অনেক নাম আছে, মেহুল চোকসি থেকে বিজয় মাল্য থেকে অনেকে, তো এটা কি এই শব্দটা উঠে আসছে না যে সেন্ট্রালাইজেশন অফ প্রফিট অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন অফ লসেস, এই তত্ত্বটা কি উঠে আসছে? আমরা বলেছি যখন ইসরায়েল গভর্নমেন্ট নীতি এসেছিল, এটা এই সরকার বলে নয়, তখন থেকে ইসরায়েল গভর্নমেন্ট অর্থনীতি মানে হচ্ছে ন্যাশনালাইজেশন অফ প্রফিট অ্যান্ড ডিরেক্টরাইজেশন অফ ন্যাশনালাইজেশন অফ লসেস অ্যান্ড প্রাইভেটাইজেশন অফ প্রফিট। তাহলে মুনাফা হবে প্রাইভেট সেক্টরের জন্য। আজকে মোদী যে আত্মনির্ভরের কথা বলছেন, আসলে কি ধরো এই বিদেশের বিরোধিতা বলছেন, আগে তখন এসে এফডিআই করতে হবে। আমরা বামপন্থীরা বিরোধিতা করছিলাম বলে আমাদের লোকে গাল দিয়েছে, এখন মোদী বলেছে বলে বিডিও প্রচার করবে। তো আগে তো হচ্ছে শিক্ষিত করা আমাদের দেশের এই আদানি আম্বানির হাতে। তারপরে যখন বললো যে দেশের স্বার্থ আসলে দেশের স্বার্থ নয়, এই দেশের এই পুঁজির স্বার্থ, অ্যাকচুয়ালি পুঁজিপতির স্বার্থ, তাহলে কি হবে? যারা এখন বলবে ফেসবুক চলবে না, টুইটার চলবে না, তাহলে কি চলবে? একটা নতুন অ্যাকাউন্ট খুলবে এবং দেখবে তুমি লিখে নাও জাতীয়তাবাদের নামে বিজেপি বলবে সবাইকে এইটা করতে হবে। এবং এইটা করা মানে হচ্ছে, যেমন মোদী বলেছিলেন জিও, যখন বলেছিলেন পেটিএম, তেমনি আসলে কিন্তু আমাদের যে ব্যবস্থা আছে বিএসএনএলটা তুলে দিয়ে জিও করার চেষ্টা করা হচ্ছে। সেরকম আমাদের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করে দিয়ে এখন যারা বলছেন মেক ইন ইন্ডিয়া, নিতে হবে এই মেক ইন ইন্ডিয়া লোগোটাও বিদেশে তৈরি। যে সরদার বল্লভ প্যাটেলের মূর্তি তৈরি করেছিলেন মোদী, সেটাও চীন থেকে তৈরি করে নিয়ে এসছেন। জিওর গোটা ইনফ্রাস্ট্রাকচার চীন থেকে তৈরি, পেটিএম এর মালিকানা চীনের। তাহলে এখানে যেটা বলছেন আসলে জাতীয়তাবাদের মোড়কে হিন্দুত্বের আবেগে তিনি বিদেশি পুঁজিকে
আম্বানি ভাইয়ের হাত দিয়ে এখানে নিয়ে আসবে। এখন ফেসবুক ইউজ করেছে জিওতে, সৌদি ইউনিয়ন যে সভরেন ফান্ড আছে সেটা ইনভেস্ট করবে, কিন্তু এখানে আমরা বলবো স্বদেশি পুঁজি হলে আম্বানিকে সিলেক্ট করে দেয়। মানে কম্পারেটর ক্যাপিটাল লিজিমের কথা বলতে চাইছেন? কম্পারেটর ক্যাপিটাল এটাকে বলে অন্য, এটাকে বলে কম্পিউটার পুঁজি নয়, এটা হচ্ছে যে ফাটকা পুঁজি যেটা বিশ্বে চলছে, এখানে কোন ক্যাপিটাল ধান্দা পুঁজি, ধান্দা পরিষ্কার, এবং গুজরাটে এই ধান্দা শব্দটা খুব প্রচলিত। যে ক্যাপিটাল টাকা ফর টাকা, মানে ফান্ড ফ্রম ফান্ড, তার পুঁজি নয়, তার সঙ্গে হচ্ছে না, তার সঙ্গে হচ্ছে আত্মীয় পরিচয় পরিজন, তার জন্য, তার স্বার্থের জন্য। এগুলো দেখবে এই পিপি যখন দরকার, যখন টেস্ট কিট দরকার, আজকে আমাদের রাজ্যের একটা নতুন স্টার্ট আপ 500 টাকার খরচে টেস্ট কিট তৈরি করতে পারছে। তখন গোটা দেশের এমন কোম্পানি ছিল যারা সপ্তাহে টেস্ট কিট তৈরি করতে পারতো, কিন্তু মোদী সরকার তখন গুজরাটের কোম্পানিকে অর্ডার দিল। কেন? এটাকে বলে ধান্দা পুঁজি। গত এই যে তোমার যে পার্লামেন্টের বিল্ডিং তৈরি হবে, প্রধানমন্ত্রী ঘর তৈরি হবে, রাষ্ট্রপতি ভবন তৈরি হবে, তার ডিজাইন কে তৈরি করবে? গুজরাটের একটা কোম্পানি। যেদিন মোদীজি প্রথম 2014 নির্বাচনের সময় এসে বিজেপি বক্তৃতা করছিলেন, বলেছিলেন আমি খুব ভালো সেলসম্যান, আমি সেদিন একটা টেলিভিশনে বলেছিলাম যে টিভি চ্যানেলে উনি খুব ভালো, গুজরাটিরা খুব ভালো এই ধরনের ব্যবসা বুদ্ধি থাকে, উনি একজন পারফেক্ট গুজরাটি সেলসম্যান। বিজেপির পক্ষের নেতা এবং সেই অ্যাঙ্কার আমাকে আরম্ভ করলো আপনি নাকি পরিচয় কথা বলছেন, গুজরাটি ব্যাপার নয়, এটা এক একটা রাজ্যের এক একটা মনোবৃত্তি, ভালো মন্দ সব দেখছে। আমাদের বাঙালিদের ভালো গুণ আছে, খারাপ গুণ নেই। আমি এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসার সুযোগ দেখা, কালকের বক্তৃতা উনি তাই বলেছেন, আমি অবসর দেখছি। অবসর আমরা মনে করি বিনোদনের অবসর, কিন্তু হিন্দিতে অবসর মানে হচ্ছে অপরচুনিটি। এই কথায় আমি একটা মনে করি হারিফ আলী একজন বিপ্লবী কবি ছিলেন, বামপন্থী কবি, তিনি পাকিস্তানের উর্দু কবি, তিনি পাকিস্তানের জরুরি অবস্থা, জিয়াউলের শাসন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে রাখেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একা করাচিতে দাঁড়িয়ে বলে জেলে গেছিলেন যে খান সেনাদের বিরুদ্ধে বলেছিলেন, কাকপুর পশ্চিম পাকিস্তানে। তিনি এরকম একবার সরকার বিরোধী সব কবিতা বিখ্যাত করছেন, একটা কবি সম্মেলনে তিনি কবিতা করছিলেন, যে সভাপতি পিছন থেকে তার ঝুল পাঞ্জাবি ধরে টানছেন, প্রতি বললেন কি হলো? বললো এটা সুযোগ নয় এই কবিতা বলার, যেহেতু সামনে রাষ্ট্রপতি বসেছিলেন, সরকারি লোকেরা বসেছিল, তখন তিনি ছিলেন আমি সুযোগ সন্ধান নেই। উর্দুতে বলেছিলেন যে মৌকা নেই যে পড়লে, তখন উনি জবাব দিয়েছিলেন মেরি মৌকা পরস্ত নেই হোক। তাহলে আসলে এখন যারা মৌকা পরাস, সুযোগ সন্ধানী, তাদের দাপট চলছে, তারা এই সুযোগে দুটো কামিয়ে নেওয়ার চেষ্টা করছে, যে পাচ্ছে ছাই চুরি করছে, যে পাচ্ছে আদানি আম্বানি লাভের সুযোগ করে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। ধন্যবাদ সেলিম বাবু। ধন্যবাদ।